এখানে কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা? না না কোনো স্যার, প্রবলেম। আচ্ছা, নো থ্যাংক ইউ। প্রবলেম। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখলাম যে একাডেমিক এবং জিটির কনটেক্সটটা কেমন হবে। এখন প্রশ্ন হলো যে আইএলটিএস রিডিং প্রবলেম, যে not having enough time is the biggest problem for most people taking the reading test. সবাই একই কথা বলে যে আমি আসলে করতে পারি কিন্তু not getting enough time, রাইট? এটা আসলে এক্সাম মানেই হলো টাইম স্ট্রেস এবং ম্যানেজমেন্ট স্ট্রেস। তো তার মানে একটা স্পেসিফিক টাইমের মধ্যে ওটা সম্ভব দেখেই কিন্তু এক্সামটা ওই টাইমের মধ্যে নেওয়া হচ্ছে। এবার এটা আমাকে ইউজ টু হতে হবে। এখন এই প্রবলেম সলভ করার জন্য এখানে কিছু বিষয় আলোচনা করা হবে। ইট ইজ নট দ্যাট ইট ইজ ইউনিক, মানে দিস আর সাম অফ দ্য ওয়েস আউট অফ মেনি অল্টারনেটিভস। যেমন সরাসরি আমি যদি রিডিংয়ে আমার একটু দুর্বলতা থাকে বা বেশি সময় লাগে, গো স্ট্রেট টু দ্য কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেনে চলে যাব। এমনি প্যাসেজ পড়া বা আমি সাধারণত অ্যাডভাইস করে থাকি রিড দ্য ফার্স্ট সেন্টেন্স অফ ইচ প্যারা। প্রত্যেক প্যারার ফার্স্ট সেন্টেন্স পড়লে যেটা হয় যে ইউ গেট সাম আইডিয়া হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট। কিন্তু যদি মনে হয় যে আমি রিডিং অনেক মানে সময় লাগে আমার, সেক্ষেত্রে এই কাজটা করতে গেলে তার জন্য সমস্যা হবে। তো রাদার ডিরেক্টলি গো টু দ্য কোয়েশ্চেন অ্যান্ড ডোন্ট রিড এনি অফ দ্য আদার কোয়েশ্চেন্স। অন্য কোয়েশ্চেন পড়ার দরকার নেই, শুধু একটা কোয়েশ্চেন পড়েই আসতে হবে। যদি ইয়েস তো নট গিভেন হয় তখন অপশনটা ভিন্ন, তখন হয়তো আরও অল্টারনেটিভলি দুইটার আইডিয়া মাথায় নিয়ে আসতে হবে, কারণ প্রথমটাই যদি নট গিভেন হয় আমি ভালো করতে পারবো না। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ডু প্যারাগ্রাফ কোয়েশ্চেন্স লাস্ট। প্যারাগ্রাফ কোয়েশ্চেন্স দ্বারা কি বোঝাচ্ছে, কে বলতে পারবে? এটা দ্বারা আসলে হেডিংস কে বোঝানো হচ্ছে, রাইট? অর স্টেটমেন্টস উইথ প্যারাগ্রাফস আর মাচ ইজিয়ার, সরি কি বলা হচ্ছে, কোয়েশ্চেন্স দ্যাট আস্ক ইউ টু ম্যাচ হেডিংস অর স্টেটমেন্টস উইথ প্যারাগ্রাফস আর মাচ ইজিয়ার ইফ ইউ আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ দ্য প্যাসেজ। তো তার মানে যখন মানে সাধারণত প্যারাগ্রাফ হেডিংয়ে আমাদের অনেকেই অনেক বেশি দুর্বল। কারণ কি? কারণ হলো ওইটাই, সে জিসটাকে বের করে নিয়ে আসতে পারে না, ফলে লিস্ট অফ হেডিংসে বা প্যারাগ্রাফে হেডিংসে ভালো করতে পারে না। সেক্ষেত্রে কী হবে, অন্যান্য কোশ্চেনগুলো যখন সলভ করবে লিস্ট অফ হেডিংস বের করা তখন ইজি হবে, কারণ অলরেডি প্যাসেজটা বা প্যারাগ্রাফগুলো তার কাছে সহজ হয়ে গেছে, রাইট? এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে হলো যে আমরা দেখতে পাচ্ছি যে ডোন্ট গেট স্টাক অন ওয়ান কোয়েশ্চেন, যে আমার কাছে প্রথম কোয়েশ্চেনটা অনেক কঠিন মনে হচ্ছে, সুতরাং ডোন্ট গেট স্টাক উইথ দ্যাট। As soon as you realize that you are having difficulties with a question, leave it, এটাকে ছেড়ে যান, এটাকে রেখে যান, and move to the next one. Return to the difficult questions later if you have time. সময় থাকলে ঘুরে আসেন। তাছাড়া একটা প্রশ্নের জন্য আমি যদি 5 মিনিট সময় ব্যয় করে ফেলি, আমার অন অ্যান অ্যাভারেজে প্রত্যেক কোয়েশ্চেনের জন্য আই হ্যাভ 1.5 মিনিটস টাইম। 40টা কোয়েশ্চেন আমাকে 60 মিনিটসে সলভ করতে হবে। Remember that answers to most question sections are in order. এটা মাথায় রাখতে হবে যে প্যাসেজে কিন্তু আনসারগুলো অর্ডার ফলো করে। তো তার মানে আপনি প্রথম কোশ্চেনের উত্তর যদি প্যাসেজের ফার্স্ট প্যারাগ্রাফে পান, বা ধরেন আপনি প্যাসেজের থার্ড প্যারাগ্রাফে পেলেন, সেকেন্ড কোশ্চেনে আনসার সাধারণত সেকেন্ড প্যারাগ্রাফ বা ফার্স্ট প্যারাগ্রাফে যাবে না। তার মানে ইট ফলো দ্য সিকোয়েন্স, রাইট? You don't need to go back to the beginning of the passage and search answer. তার মানে আপনি সিরিয়ালি আনসারটা পাবেন। এরপরে বলা হচ্ছে only skim or scan for numbers and names, মানে আপনি যদি কোনো ফ্যাকচুয়াল ইনফরমেশন চান, যে আপনার একটা নাম্বার দরকার লাইক 1971 অথবা নেমস, রাইট, এরকম কিছু দরকার হয়, তাহলে আপনি স্কিম করতে পারেন, রাইট, অথবা স্ক্যান করতে পারেন। কিন্তু বাকি যদি দেখেন যে অন্য জাতীয় কোশ্চেন আপনার তথ্য দরকার, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পড়তে হবে। কেন পড়তে হবে এখনই আমরা দেখতে পাবো, যে অটো সাকসেড, তার মানে কোশ্চেনে যদি এভাবে থাকে সিমিলার ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ কিভাবে থাকবে, একইভাবে প্রোটেক্ট দেমসেলভস ফ্রম ব্যাকটেরিয়া বা ডেভেলপমেন্ট অফ ড্রাগস, এই যে বিষয়গুলো একটু খেয়াল করে দেখেন যে প্যাসেজের বিষয়টা, মানে আমরা কিন্তু এই যে স্কিল
ল্যাঙ্গুয়েজ স্কিল যদি আমাদের না থাকে, আমরা রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং কোনো জায়গায় খুব বেশি ভালো করতে পারবো না। যেমন এখানে দেখেন দ্য 2020, সেখানে দ্য নেক্সট ডিকেড, হাউ টু সাকসিড, এসেনশিয়াল স্কিলস টু ফ্লারিশ, protect themselves from bacteria, for dealing with bacteria, development of drugs, inspire new antibiotics। বোঝা যায় তো? তার মানে যে প্যারাফ্রেজিং গুলো যদি আমি ভালো স্কিল থাকে, আমি বুঝতে পারি, তাহলে আমার জন্য রিডিং এ খুব ভালো করা সম্ভব। আর রিডিং এ ভালো মানে রাইটিং এও আমি ভালো করতে পারবো, আমার স্পিকিং এও ভালো হবে। গ্রাউন্ড ব্রেকিং টেক্সট, right? One of the most important books. Right, one of the most important books। তার মানে এখানে বলা হচ্ছে টেক্সট আর গ্রাউন্ড ব্রেকিং টেক্সট, এখানে বলা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুকস। এখন এইটা কি আমাদের সাধারণত যারা 5.5 বা হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে তো পাচ্ছেন, কিন্তু আমাদের এখানে ইন্টারনেটে তো ফ্লাকচুয়েশন শুরু করেছে, এখন আনস্টেবল দেখাচ্ছে। তো যাই হোক, আমি অত্যন্ত দুঃখিত, এটা আমাদের নিজস্ব না, এখন নেট অথরিটি হয়তো ঠিকমতো সার্ভিস দিচ্ছে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে দ্য গ্রেটেস্ট দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন, দ্য গ্রেটেস্ট হু এভার লিভড। তার মানে ওয়ার্ল্ড হ্যাজ সিন, এখানে বলছে দ্য গ্রেটেস্ট হু এভার লিভড, রাইট? তো তার মানে এই যে সিনোনিমটা যদি আমি বুঝতে না পারি, তার মানে এটার উপর আমি বারবার হেঁটে যাব, কিন্তু আনসারটা আমি পিক করতে পারবো না। একইভাবে গিভেন দ্য চয়েস, এটার অপোজিট অফ র্যান্ডমলি অ্যাসাইন্ড, রাইট? গিভেন দ্য চয়েস, আর এখানে হচ্ছে র্যান্ডমলি অ্যাসাইন্ড। আর রিয়েল প্রিজন, এটার অপোজিট অফ মক প্রিজন। যেমন রিয়েল টেস্ট, এটার পরিবর্তে আমরা কি বলি? যে আমরা মক টেস্ট, রাইট? তাহলে মক প্রিজন। মেন্টাল অ্যান্ড বিহেভিয়ারাল ইফেক্টস, এখানে হচ্ছে দ্য সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, রাইট? তার মানে এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে ইফ ইউ ডু নট হ্যাভ রিয়েলি প্যারাফ্রেজিং স্কিলস, if you do not have enough skills in language, in neither part of the test you can do better. Listening, speaking, reading, writing, যেটাই হোক না কেন, কারণ আমি খুব ভালো করতে চাইলে আমার কোশ্চেন ফরম্যাটের সাথে প্রথমে পরিচিত হতে হবে, এরপরে আমাকে যেটা করতে হবে যে আমাকে রিকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাচিভ করতে হবে। এখন আমি একটু আমার এক্সপেরিয়েন্স শেয়ার করি। লাইক আই স্টার্টেড টিচিং আইএলস প্রফেশনালি, যেটা বলবো, সিন্স সাম টাইম ইন 2006 এর মার্চ থেকে আমি প্রফেশনালি শুরু করি। এর আগে আমি অন্য কর্পোরেট বডিজে ছিলাম এবং পাশাপাশি আইএলস এর প্রতি আমার একটা ফ্যাসিনেশন ছিল। তো আমি যেটা দেখেছি যে কি প্রসঙ্গে যেন কথা বলতে গেলাম, তার মানে আইএলটিএস এ আপনি, আচ্ছা আমি ইস্যুটা ভুলে গেছি, আই এম সরি, তাহলে আমি অন্যদিকে আগাই, আমার মনে পড়লে আবার আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একাডেমিক রাইটিং এর ইস্যুটা। রাইটিং এর বিষয়টা আপনাদের জানা আছে যে জেনারেল ইন্টারেস্ট থেকে আসবে, মন ইস্যুস, মানে যেটা মানুষ সব সময় ফেস করে, রাইট? তাইলে কমন এরিয়া থেকে, তার মানে এমন না যেমন একজন মেডিকেল স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আইএলটিএস, কিন্তু সে স্পেস সায়েন্স বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানে না, এমন টেক্সট আসবে না যে সেটাই পাজলিং হয় অন্য গ্রুপের জন্য। তো তার মানে ইট ইজ ফ্রম দ্য জেনারেল ইন্টারেস্ট, ফ্রম ইচ কর্নার, ফ্রম এভরি ট্রেড পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, মানে জেনারেল ইন্টারেস্ট থেকে নেওয়া হবে। এবং আপনার আমরা দেখতে পাচ্ছি যে সুইটেবল ফর টেস্ট টেকার্স entering graduation, undergraduate and postgraduate studies or seeking professional registration। এই প্রফেশনাল রেজিস্ট্রেশন আমাদের বাংলাদেশে কারা কারা নেয় বলেন তো? প্রফেশনাল রেজিস্ট্রেশন বাংলাদেশ থেকে মোস্টলি কারা নেয়? ডক্টর। রাইট, থ্যাংক ইউ। ডক্টরসরা সাধারণত প্রফেশনাল রেজিস্ট্রেশনটা করে। এছাড়া আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আছে এবং অন্যান্য কিছু প্রফেশন আছে। আমরা টাস্ক 1 এর বিষয়টা আমরা দেখতে পাচ্ছি একাডেমিকে একটা ডেসক্রাইবিং গ্রাফস। এখন এই বিষয়টা আমি আলোচনা করছি না, আমি আমাদের যে আন্ডারলাইন করা আছে রেড অংশ, এটার উপরে আমি একটু ফোকাস করছি। This task assesses the ability to identify the most important and relevant information. এখন
এই যে আইডেন্টিফাই দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড রেলেভেন্ট ইনফরমেশন। এখন আমি এই যে বুঝবো যে এইটা যে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড রেলেভেন্ট ইনফরমেশন, এই ল্যাঙ্গুয়েজ স্কিলটা আমার থাকতে হবে। তাছাড়া আমি গ্রাফ বলেন, চার্ট বলেন বা টেবিল বলেন, এখান থেকে ওই জিনিসগুলো পিক করতে পারবো না। তার মানে এই ল্যাঙ্গুয়েজ স্কিলটা আমার রিকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে এবং ওয়েল অর্গানাইজড ওভারভিউ থাকতে হবে, যাতে করে আমি ভালো স্কোর পেতে পারি ইউজিং ল্যাঙ্গুয়েজ অ্যাকিউরেটলি ইন অ্যান একাডেমিক স্টাইল। তার মানে যেহেতু এটা একাডেমিকের, এটা একাডেমিক স্টাইলে হতে হবে। আচ্ছা, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে টাস্ক 2তে আবার দিস টাস্ক অ্যাসেস দ্য অ্যাবিলিটি টু প্রেজেন্ট আ ক্লিয়ার, রেলেভেন্ট, ওয়েল অর্গানাইজড আর্গুমেন্ট গিভিং এভিডেন্স অর এক্সাম্পলস টু সাপোর্ট। এখন আমরা যারা অফিসে জব করছি, বিভিন্ন প্রফেশনাল এখানে আছেন, আমরা যখন রিপোর্ট লিখি, রিপোর্ট লেখার ক্ষেত্রে আমাদের একটা ক্লিয়ার প্রেজেন্টেশন দিতে হয়, সেটা অবশ্যই রেলেভেন্ট হতে হয়। তথ্য যদি সঠিকভাবে উপস্থাপন না করা হয়, ওয়েল অর্গানাইজড না হয়, তাহলে সেটা আমাদের মানে মানে ভালো লেখা হয় না, এবং প্রমাণও অনেক সময় দিতে হয়, উদাহরণ দিয়ে বোঝাতে হয়। তো তার মানে আমি আইএলসে যখন আমরা দেখলাম রিডিংয়ে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলটা অ্যাচিভ হচ্ছে, টাস্ক 1-এর মাধ্যমে আমরা দেখলাম যে ল্যাঙ্গুয়েজ স্কিল, টাস্ক 2-এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ল্যাঙ্গুয়েজ স্কিল যদি না থাকে, আলটিমেটলি আমি ভালো করতে পারবো না। এই মেসেজটা কি আপনাদের কাছে এখন পর্যন্ত ক্লিয়ার? যে ল্যাঙ্গুয়েজ স্কিল যদি ভালো না থাকে, টেস্ট আমি যতই বারবার দেই না কেন, আলটিমেটলি আমার স্কোর ভালো আসবে না। এই বিষয়টা কি ক্লিয়ার আপনাদের? জি স্যার, ক্লিয়ার। ফাইন, থ্যাংক ইউ। এখন আমরা দেখতে চাচ্ছি একটু জেনারেল। স্যার, স্কিল বাড়ানোর জন্য আমাদের কি করা লাগতে পারে? মানে স্কিল যাদের মানে ভালো না, তাদের স্কিল বাড়ানোর জন্য কি করা যেতে পারে? চমৎকার কথা বলেছেন। এইটার উত্তর আমার একটু পরেই আসবে, তাহলে আমরা একটু কন্টিনিউ করি, রাইট? থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল ট্রেনিং রাইটিং, এটাও 60 মিনিটস। এখানে টাস্ক 1টা সাধারণত লেটার রাইটিং থাকে, রাইট? আচ্ছা, লেটার রাইটিং থাকবে। এই লেটার রাইটিং আপনারা অফিস আদালতে লিখে থাকেন, এটা লেটার। এইটা হতে পারে আপনার ফর্মাল, এটা হতে পারে ইনফর্মাল, রাইট? ইনফর্মাল হতে পারে, আবার ফর্মালও হতে পারে। এটা পার্সোনাল হতে পারে, সেমি ফর্মাল এবং ফর্মাল স্টাইল হতে পারে। আচ্ছা, এখানে আমরা টাস্ক 2টাও একই রকম স্টাইলে, আগেরটা ঠিক ওইভাবেই। এই দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। রাইটিং নিয়ে আমি আলোচনা করলাম না, যেহেতু অলরেডি আমি ওখানে আলোচনা করেছি। আচ্ছা, এখন পারফরম্যান্স ডেসক্রিপ্টরস, আমাকে একটু হেল্প করতে হবে। আমাকে মিস্টার ওবায়েদ একটু টাস্ক অ্যাচিভমেন্ট দ্বারা কি বোঝাচ্ছে একটু পড়ে শোনান। মিস্টার ওবায়েদ। জি, thank you. This assesses how appropriately accurately and relevantly the set out in the task. The response fulfills. আমি মনে হয় একটু বেশি বড় করে ফেলেছি। আচ্ছা, the response fulfill the requirements. আচ্ছা, এখন আমরা আর যাব না, ঠিক এইটুকুর মধ্যে একটু খেয়াল করি। This assesses how appropriately, accurately and relevantly. আচ্ছা, এই তিনটা জিনিস ঠিক থাকলে আমাদের ব্যক্তিগত জীবনেও কি আর কি সমস্যা থাকে? না স্যার। তার মানে ল্যাঙ্গুয়েজে যদি আমার অ্যাপ্রোপ্রিয়েসি এসে যায়, অ্যাকুরেসি এসে যায়, রেলেভেন্সি এসে যায়, তো আমার তার প্রবলেম নেই। তো তার মানে টাস্ক অ্যাচিভমেন্টে আপনার এই বিষয়গুলোই দেখা হবে। এরপরে দেখেন টাস্ক কোহিয়ারেন্স এন্ড কোহেশন। এবার একটু মিস্টার রাশেদ পড়বেন কোহিয়ারেন্স এন্ড কোহেশনটা কাইন্ডলি। মিস্টার রাশেদ। হ্যাঁ জি, একটু পড়বেন কাইন্ডলি, এটা পড়বেন। স্যার, আমি কোত্থেকে পড়বো স্যার? একটু আরেকবার একটু বলবেন। এখান থেকে পড়বেন, কোহেরেন্স এন্ড এখান থেকে, কোহেশন। এই যে আমি মার্ক করছি, এখান থেকে পড়বেন। দিস কনসার্নস। আচ্ছা আচ্ছা আচ্ছা, the response fulfills the requirements. ওখানে না, আপনাকে কোহিয়ারেন্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, সরি স্যার, সরি, হ্যাঁ this আচ্ছা, concerns ওকে। আচ্ছা, this concerns overall
overall Clarity clarity and and fluency. clarity and fluency. আচ্ছা, How the response organize and links information, ideas, and language. আচ্ছা, থ্যাংক ইউ। আর আচ্ছা, পড়ার দরকার নেই, হ্যাঁ। আমরা খুব কম পড়ে একটু বেশি বোঝার চেষ্টা করি। তার মানে আলটিমেটলি আমার পারফরমেন্স ডেসক্রিপটরসে বলছে টাস্ক অ্যাচিভমেন্টে বলা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েটলি, অ্যাকুরেটলি অ্যান্ড রেলেভেন্টলি আমাকে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে। কোহেরেন্স অ্যান্ড কোহেশনে বলা হচ্ছে ক্ল্যারিটি, ওভারঅল ক্ল্যারিটি অ্যান্ড ফ্লুয়েন্সিটা দেখা হবে। কিভাবে? যে বলা হচ্ছে যে হাউ দ্য রেসপন্স অর্গানাইজেস অ্যান্ড লিঙ্কস ইনফরমেশন, ideas, and language. Coherence refers to the linking of ideas through logical sequencing, right? তাহলে এখানে আমরা দেখলাম যে কোহেরেন্স দ্বারা বোঝাচ্ছে যে লিঙ্কিং অফ আইডিয়াস থ্রু লজিক্যাল সিকোয়েন্সিং, মানে এই যে ল্যাঙ্গুয়েজটা অনেক রিচ ল্যাঙ্গুয়েজ না, এই ল্যাঙ্গুয়েজটা জি, স্যার। অনেক রিচ ল্যাঙ্গুয়েজ। তার মানে এই কথাটা আমাদের ব্যক্তিগত ভাষা বা আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে যদি আমরা এটাকে ফলো করি, আমাদের স্কিল কিন্তু অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তার মানে যাই আমি বলি না কেন, সেটা লিঙ্কিং অফ আইডিয়াস থ্রু লজিক্যাল সিকোয়েন্সিং, সেটা যেন লজিক্যাল সিকোয়েন্সে। আর কোহেশন বলা হচ্ছে কি, রেফার্স টু দ্য ভ্যারিড, রাইট, ভ্যারিড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ কোহেসিভ ডিভাইসেস। ফর এক্সাম্পল, কোহেসিভ ডিভাইস দ্বারা সাধারণত এগুলোকে বোঝা, যেমন ফর এক্সাম্পল কানেক্টরস, রাইট, প্রোনাউন্স অ্যান্ড কনজাংশনস, এগুলোকে বোঝা, রাইট। তাহলে আমরা দেখলাম যে শুধু ডেসক্রিপটরসের জন্য 4টা ক্রাইটেরিয়া থাকবে। এর মধ্যে প্রথমটা হলো টাস্ক অ্যাচিভমেন্ট, দ্বিতীয়টা কোহেরেন্স এন্ড কোহেশন, তৃতীয়টা আমরা দেখতে পাচ্ছি এটা হলো লেক্সিক্যাল রিসোর্স। তো তার মানে দিস রেফার্স টু দ্য রেঞ্জ অফ ভোকাবুলারি, রাইট, range of vocabulary used and its accuracy and appropriacy in terms of the specific task. তো তার মানে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রোপ্রিয়েসিটা খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যাপ্রোপ্রিয়েসিটা খুব বেশি ইম্পর্টেন্ট, রাইট। এরপরে আছে আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, দিস রেফার্স টু দ্য রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেট ইউজ অফ গ্রামার। এখানে রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেট ইউজ অফ গ্রামার এটা আমরা একটু পরেই দেখাবো, যে আলটিমেটলি আমরা অনেক বেশি কম্পাউন্ড সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্স লিখি, ওটা না লিখে খুব বেশি বেশি কমপ্লেক্স সেন্টেন্স আমাদেরকে ইউজ করতে হবে স্পিকিং অ্যান্ড রাইটিং ভালো স্কোর পাওয়ার জন্য। তাহলে আমরা পারফরমেন্স ডেসক্রিপটরসে বুঝতে পারলাম যে আমাদের এই এরিয়াতে ভালো স্কিল থাকলে আমরা ভালো স্কোর পাবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পারফরমেন্স ডেসক্রিপটরস জিটির জন্য এটা আমাদের আর দরকার নেই, আমরা আলোচনা করেছি, রাইট। এবার একটু আপনাদের জন্য একটু অ্যাসাইনমেন্ট, অনেক সময় ধরে আমি কথা বললাম তো আপনারা একদম চুপচাপ আছেন, আপনাদের একটু কাজ করা দরকার। এখানে একটু দেখেন তো যে টাস্ক 2 এ যে ধরনের কোশ্চেন আছে, একটা কোশ্চেন এখানে দেয়া আছে, একটু কোশ্চেনটা আপনারা একটু পড়ে ফেলেন। রাইট, তার মানে এটা হলো আমাদের স্টেটমেন্ট, রাইট। আর 2টা কোশ্চেন আছে আমাদের। এখানে এমন কোন ওয়ার্ড আছে যেটার অর্থ আমরা জানি না? নিশ্চয়ই আমরা সবাই জানি। এখন এটার ইন্ট্রোডাকশনটা কি হতে পারে একটু চিন্তা করে দেখেন তো। রাইট, এখন দেখেন এখানে একটা এখানে একটা এক্সাম্পল ইন্ট্রোডাকশন দেয়া আছে, একটু পড়ে ফেলেন নাওয়াডেজ। আচ্ছা, শরীফুল একটু পড়ে ফেলেন, শরীফুল। Nowadays, due to busy lifestyle, it is a common phenomenon for people to slumberless. স্লাম্বারলেস। Slumberless. This essay will discuss both views and finish with a reasoned opinion. আচ্ছা শরীফ, এটা আপনি ইন্ট্রোডাকশন হিসেবে এখানে 9 এর মধ্যে কত দেবেন? এখানে দেখেন, এখানে ভোকাবুলারি গুলো যেমন ফেনোমেনা, তারপরে আপনার স্লাম্বার, তারপরে আপনার এখানে রিজন্ট, রাইট, সুন্দর সুন্দর ওয়ার্ড আছে। এখন
সেন্টেন্সগুলো কারেক্ট আছে গ্রামাটিক্যালি, এবং ইন্ট্রোডাকশনের যে শর্ত 2টা সেন্টেন্স থাকতে হবে সেই 2টা সেন্টেন্সও এখানে আছে। তো এখানে আপনি কত দেবেন, স্কোর কত দেবেন? এটা 9 এ স্যার 8 অ্যাবভ 8 অ্যাবাভ। 8 শরীফ বললেন 8 অ্যাবাভ, থ্যাংক ইউ। আচ্ছা মিস্টার রাশেদ কত দেবেন এটাই? স্যার আমি এটা 9 এ 8 দেব স্যার, এটা 8.5 দেব আমি এটা। 8.5, থ্যাংক ইউ। অনেক বড় দাতা, আপনাদেরকে দাতা গোষ্ঠীর মধ্যে নাম লেখাতে হবে। আচ্ছা এখন দেখেন, আলটিমেটলি এখানে কিন্তু 6 এর উপরে পাবে না, মানে 6 থেকে হাইয়েস্ট 6.5 পাবে। কেন এর বেশি পাবে না তার ব্যাখ্যাটা একটু আপনাদেরকে দিই, মানে এটা একটু বোঝানোর উদ্দেশ্য। যেমন ধরেন এখানে টপিকটা কি স্লিপ না, এবং লেস দেন কম সময়, দে ইউজ টু ইন দ্য পাস্ট, রাইট? তারপরে আমার টপিক একদম সহজ, যে পিপল আমরা মানে মানুষ এখন কম ঘুমায় কম ঘুমায়, অতীতের চাইতে, অতীতে যতটুকু ঘুমাতো তার চাইতে কম ঘুমায়, একদম সহজ। তাহলে এখন দেখেন এখানে যে স্লাম্বার শব্দটা ইউজ করা হয়েছে এটা স্লিপের অ্যাপ্রোপ্রিয়েট ইউজ না। আবার দেখেন এখানে বলছে দিস এসে উইল ডিসকাস বোথ ভিউজ এন্ড ফিনিশ উইথ আ রিজন্ট কোয়েশ্চেন। তার মানে এটা দিস এসে কথা বলবে, আমি না। এক্সামিনার চায় কে কথা বলবে? এক্সামিনার চায় Person. আমি কথা বলি। আর এখানে বলা হচ্ছে এই এসে কথা বলবে, এই এসে ডিসকাস করবে। আচ্ছা ঠিক আছে, এটা এরকম রেখে এখন দেখেন আমরা আরেকটা ইন্ট্রোডাকশন একটু দেখি, একটু পড়ে ফেলেন সবাই। রাইট? তাহলে এখানে এইটাতে আপনারা কত স্কোর দেবেন? আমি এটাকে 8 থেকে 8.5 স্কোর দেব। কেন দেব? এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে আমি একটু অ্যানালাইসিস করে দেখাই। আমাদের টপিক কি? স্লিপ। লেস এখানে স্লিপ আছে, জি এটা হলো লেস দেন, এখানে বলা হচ্ছে ফিউয়ার আওয়ার্স, রাইট? আচ্ছা এখানে বলছে দে ইউজড, আর এখানে বলছে দে ডিড, প্যারাফ্রেজিং, ইন দ্য পাস্ট ইন দ্য পাস্ট জি। মেনি ইয়ার্স অ্যাগো। মেনি ইয়ার্স অ্যাগো তো তার মানে জি এক্সামিনার চায় আমি টপিকটাকে খুব ভালোভাবে প্যারাফ্রেজিং করি। আর প্যারাফ্রেজিং বা রিফ্রেজিং মানে হলো উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। আমরা কিন্তু মিনিং চেঞ্জ করে ফেলি। আমরা এসএসসি, এইচএসসি এবং ক্লাস 9-10ও এখন আছে বা বিভিন্ন ক্লাসে আছে যে চেঞ্জ দ্য সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, আছে না এরকম? স্যার হ্যাঁ ট্রান্সফরমেশন আলটিমেটলি আপনাকে ওই কাজটাই কিন্তু করতে হবে ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশনে আপনাকে প্যারাফ্রেজিং করতে হবে, তার মানে আলটিমেটলি উই ক্যান সি যে পুরো স্টেটমেন্টে যা আছে হুবহু সেই কথাটাই এখানে আছে ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তাই না? তাহলে স্যার। এক্সামিনের শর্ত ছিল যে এটা হইতে হবে, তাহলে এক্সামিনের শর্ত অনুযায়ী এটা এখানে 9 পেয়ে গেল। এরপরে বলা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সে আমি পরের এসেতে দ্বিতীয় সেন্টেন্সে কয়েকটা বিষয় ক্লিয়ার করতে হবে। আমি কি লিখতে যাচ্ছি, কোন কোন বিষয়ের উপরে আমার পরবর্তী প্যারাগুলো হবে, এবং আমার অপিনিয়নটা কি। এক্সামিনের প্রথম কন্ডিশন অনুযায়ী প্যারাফ্রেজিং হয়ে গেল। দ্বিতীয় কন্ডিশন দিস ইজ বিকজ উই টেন্ড, আচ্ছা প্রথম কোয়েশ্চেন হলো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য রিজন, রাইট? রিজনটা কি, এখানে বলো রিজনটা কি। তাহলে এখানে আমাদের দেখেন যে দিস ইজ বিকজ, তার মানে রিজনটা চলে আসলো এখানে। উই টেন্ড টু ওয়ার্ক লঙ্গার আওয়ার্স, দীর্ঘ সময় কাজ করি, তার মানে রিজনটা চলে আসলো না এখানে? ইয়েস আর নো? জি স্যার, ইয়েস। এরপরে পরের কোশ্চেন হলো ইফেক্টসটা কি। বলা হচ্ছে কম্পেয়ার টু দ্য পাস্ট এন্ড দিস রেজাল্টস ইন ফ্যাটিগ, তার মানে ইফেক্টটা কি সেটাও বলে দেওয়া হলো। দেখেন এক্সামিনার দেখবে আমার টপিক প্যারাফ্রেজিং হয়েছে, আমার এই প্রশ্নের উত্তর দিয়েছে, এই প্রশ্নের উত্তর দিয়েছে, এবং সে পরবর্তী প্যারাগ্রাফগুলোতে কি লিখবে সব আছে এখানে, শব্দগুলো অ্যাপ্রোপ্রিয়েট আছে, সেন্টেন্স কারেক্ট আছে, এবং সবকিছু স্ট্যান্ডার্ড।